আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি বর্তমানে এই সময়ে আপনারা সবাই ভালো আছেন। ইতিহাসের চাকা সবসময় সামনে ঘুরে। কিন্তু মাঝে, মাঝে মনে হয় আমরা বোধহয় সেই পুরনো বৃত্তেই আটকে আছি। ফরাসি বিপ্লবের পর জেক রুশো বা ভলতেয়ারের দর্শন যেমন নেপোলিয়নের তলোয়ারের নিচে চাপা পড়ে গিয়েছিল। ঠিক তেমনি কিন্তু আজকে আমাদের চোখের সামনে বিপ্লব এবং বাস্তবতার এক অদ্ভুত দড়ি টানাটানি চলছে। আজ কথা বলবো জুলাই সনদ নিয়ে। যে স্বপ্ন নিয়ে, যে রক্তের বিনিময়ে এই সনদ রচিত হয়েছিল। ক্ষমতার মসনদে রদবদলের এই ক্রান্তির লগ্নে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই স্বপ্নের আয়ু বোধহয় একেবারেই ফুরিয়ে এসেছে। দেখুন, রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান কোনোটাই আবেগের উপর চলে না। চলে কিন্তু স্বার্থ এবং সমীকরণের উপর। আমরা এখন দাঁড়িয়ে আছি 2026 সালের ফেব্রুয়ারিতে। নতুন সরকার আসছে, নতুন সংসদ গঠিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। জুলাই সনদের ভবিষ্যৎ কি? আদৌ কি এর কোনো ভবিষ্যৎ আছে? নাকি ইতিহাসের ধুলোবালি জমা কোনো আর্কাইভে এটি কেবলমাত্র একটি ব্যর্থ দলিল হিসাবেই পড়ে থাকবে কোনো এক টেবিলের কোনায়? একটু পেছনের দিকে তাকালে দেখবেন প্রতিটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর একটি আইডিয়ালিস্টিক বা আদর্শিক দলিল তৈরি হয়। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর পর আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা ভেবেছিলেন রাষ্ট্র কাঠামো আমূল বদলে যাবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, ক্ষমতার ভারসাম্য আসবে, একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী থাকবেন না। শুনতে আসলে বিষয়টা খুবই চমৎকার, তাই না? প্লেটোর রিপাবলিকের মতো একটা নিখুঁত রাষ্ট্রের স্বপ্ন। কিন্তু বাস্তবতা হলো প্লেটোর রিপাবলিক বইয়ের পাতাতেই সুন্দর, রাজপথে কিংবা সংসদে তার বাস্তবতা কিন্তু আসলে বড়ই কঠিন এবং অদ্ভুত। খবর আসছে নতুন সরকার শপথ নেয়ার ঠিক আগ মুহূর্তে এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কিন্তু চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের বড় রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি, তার অবস্থান কিন্তু বেশ পরিষ্কার। তারা বলছে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সংসদের উচ্চকক্ষ বা সিনেট গঠনের কোনো প্রয়োজন নেই। অথচ জুলাই সনদের অন্যতম প্রধান স্তম্ভই কিন্তু ছিল এই উচ্চকক্ষ। এখন প্রশ্ন হলো, কেন তারা এটা মানবে? রাজনীতিতে কেউ কি স্বেচ্ছায় নিজের ক্ষমতা ভাগ করে নিতে চায়? উচ্চকক্ষ তৈরি করা মানেই হলো ক্ষমতার ভাগাভাগি, আইন পাশের ক্ষেত্রে দীর্ঘ সূত্রিকা এবং আরেকটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করা। যেই দল যে কিনা বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছে, তারা কেন নিজেদের পায়ে আসলে নিজেরা কুড়াল মারবে? মেকিয়াভেলি তার দ্য প্রিন্সে যেমনটা বলেছিলেন, ক্ষমতা অর্জন করার পর শাসকের প্রথম কাজ হয় সেই ক্ষমতাকে নিরঙ্কুশ করা, কোনোভাবে ভাগ করা নয়। আরো একটি বিষয় লক্ষ্য করুন, জুলাই সনদে কিন্তু বলা হয়েছিল একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটি প্রস্তাব। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি, যেখানে দল মানেই ব্যক্তি এবং ব্যক্তি মানেই দল, সেখানে এই তত্ত্ব খাটবে কিনা? তারেক রহমান বা অন্য কোনো শীর্ষ নেতা কি প্রধানমন্ত্রীর শপথ নেয়ার পর কোনোভাবে দলের দায়িত্ব আদৌ ছেড়ে দেবেন, কিংবা অন্য কাউকে দলের চাবি দিয়ে দিবেন? এটা ভাবাটা খানিকটা অলিক কল্পনাই বটে। ইতিহাস সাক্ষী, এই উপমহাদেশে দল এবং সরকার সবসময় একাকার হয়েই চলেছে। জওহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী কিংবা আমাদের দেশের ইতিহাস, সবখানেই কিন্তু আমরা এই বিষয়টি দেখেছি। ক্যারিসম্যাটিক লিডারশিপের উপরই কিন্তু দল টিকে থাকে। তাই এই ধারাটি বাতিলের খাতায় চলে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বর্তমান সময়ে সব থেকে স্বাভাবিক। সাংবিধানিক বিতর্কের জায়গাতেও কিন্তু একটা বড় পেচ লেগেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, তাকে আমরা পবিত্র মনে করি। এখন জুলাই সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়া হয়, তবে সেটা কি আসলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক হবে না?
বিএনপি বা অন্যান্য দলগুলো যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, তারা কি আদৌ চাইবে ৭২-এর সংবিধানকে কোনোভাবে বাইপাস করে একটি বিপ্লবকালীন সনদকে সর্বোচ্চ মর্যাদা দিতে? সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতো বিশেষজ্ঞরা বলছেন, গণভোট কোনো সাংবিধানিক বা আইনসিদ্ধ বিষয় একেবারেই নয়। সংবিধানে গণভোটের কোনো বিধানও নেই। সুতরাং এই গণভোটের দোহাই দিয়ে জুলাই সনদ চাপিয়ে দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নতুন সরকারের নেই। অর্থাৎ পুরোনোটাই এখন নির্ভর করছে নতুন সংসদের মর্জির উপর। আবার সাংবিধানিক বিতর্কের জায়গাতেও কিন্তু একটা বড় প্যাচ লেগেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জিত যে সংবিধান, তাকে কিন্তু আমরা পবিত্র মনে করি। এখন জুলাই সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়া হয়, তবে সেটা কি আদৌ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে ব্যাপকভাবে সাংঘর্ষিক হবে না? বিএনপি কিংবা অন্যান্য দলগুলো যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, তারা কি কোনোভাবে চাইবে ৭২-এর সংবিধানকে বাইপাস করে একটি বিপ্লবকালীন সনদকে সর্বোচ্চ মর্যাদা দিতে? সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতো বিজ্ঞজনেরা বলছেন, গণভোট কোনো সাংবিধানিক বা আইনসিদ্ধ বিষয় নয়। সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সুতরাং গণভোটের দোহাই দিয়ে জুলাই সনদ চাপিয়ে দেওয়ার কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা নতুন সরকারের নেই। অর্থাৎ পুরোটাই এখন নির্ভর করছে নতুন সংসদের মর্জির উপর। তারা চাইলে রাখবে, এবং তারা যদি না চায় তাহলে ছুঁড়ে ফেলবে। এবং লক্ষণ যা বলছে তা হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়ার সম্ভাবনা বেশি। এখানে কিন্তু একটা ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডিটা হলো আমাদের জুলাইয়ের যোদ্ধাদের জন্য। তারা রক্ত দিল, রাজপথে থাকলো, কিন্তু দিন শেষে ক্ষমতার সমীকরণে তারা কি ব্যর্থ হয়ে গেল না? নেপোলিয়ন যেমন ফরাসি বিপ্লবের ফসল ঘরে তুলে নিজেই সম্রাট হয়ে বসেছিলেন, এখানেও কি আমরা দেখব বিপ্লবের ফসল ঘরে তুলবে প্রথাগত রাজনৈতিক দলগুলো, আর বিপ্লবীরা কেবল দর্শক হয়ে থাকবে? সাংবাদিক জয় মামুনের বিশ্লেষণে উঠে এসেছে যে বিএনপি হয়তো জুলাই সনদের বিষয়টি পুরোপুরি জাতীয় সংসদের হাতে ছেড়ে দেবে। আর সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে ফলাফল কি হবে তা আমার মনে হয় একটি বাচ্চা শিশুও জানে। এবং সংসদের বর্তমান যে অবস্থা, তাদের যে আসন, তাতে এটি কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে যে সংসদে এই বিষয়টি চলে গেলে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এটিকে নিঃসন্দেহেই ছুঁড়ে ফেলবে। আর একটা বিষয় খুব পীড়া দেয়, এই যে গত ১.৫-২ বছর ধরে সংবিধান সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, এসবের নামে যে বিপুল কর্মযজ্ঞ চলল, শত শত কোটি টাকা খরচ হলো, তার ফলাফল কি? ডক্টর আলী রিয়াজের মতো মানুষেরা, যারা এই সনদের মূল কারিগর, তারা এখন নিজেদের পুরনো পেশায় কিংবা বিদেশে ফিরে যাচ্ছেন। কমিশন শেষ, দায়িত্ব শেষ। কিন্তু এই যে রাষ্ট্রের অর্থ ব্যয় হলো, জনগণের মধ্যে একটা বিপুল আশা জাগানো হলো, তার দায়ভার কে নেবে? ইতিহাসের পাতায় কি লেখা থাকবে যে এটি ছিল একটি ব্যর্থ এক্সপেরিমেন্ট, একটা রোমান্টিক ডিলিউশন? গণতন্ত্রের কথা বলে সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া বা নতুন করে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করার যে চেষ্টা হয়েছিল, সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। বিএনপি ইতিমধ্যেই নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়ে রেখেছে। তারা স্পষ্ট করেছে যে তারা ৭২-এর সংবিধানের মূল কাঠামোর বাইরে গিয়ে কোনো উগ্র পরীক্ষা নিরীক্ষায়ও যাবে না। অর্থাৎ আমরা আবার সেই পুরনো ট্র্যাকে কিন্তু ফিরে যাচ্ছে, সেই সনাতন সংসদীয় রাজনীতিতে এবং এক কেন্দ্রীয় ক্ষমতা চর্চায়। এখন প্রশ্ন হলো, তাহলে জুলাই স্পিরিটের কি হলো? সেই নতুন বাংলাদেশের স্বপ্নের কি হলো? আর যারা জুলাইয়ে মুখ্য সারিতে অবস্থান করছিলেন, তাদেরই বা আসলে কি হবে? যাই হোক, মানুষের মনে এই সকল প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটা কিন্তু বড় বিষয় নয়। তবে বর্তমানে যারা ক্ষমতায় আসছেন, তাদেরও কিন্তু মনে রাখতে হবে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়।
জনগণ কিন্তু এখন প্রশ্ন করতে শিখেছে। আবার আরেকটি বিষয় হচ্ছে, বিগত ১.৫ বছর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা যে প্রেশার গ্রুপ চিনিয়েছি, সেই প্রেশার গ্রুপ কিন্তু কোনোভাবে থেমে থাকবে না। তারা তাদের প্রেশার ক্রমশ বাড়িয়ে যেতে থাকবে। কারণ এই জুলাই সনদ বা তাদের যে দাবি-দাবাগুলো রয়েছে সেগুলো যদি বাস্তবায়িত না হয়, তাহলে বিপদে তারা পড়বে। এবং তাদের সাথে আওয়ামী লীগের একটি সাপে নেউলে সম্পর্ক রয়েছে। এখানে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি আছে। এখন তাদের এই বিষয়টি যদি সফলতার মুখ না দেখে, তাহলে তারা কি কোনোভাবে বিএনপির এই সংসদ কিংবা বিএনপির এই সরকারকে আদৌ ছাড় দেবে? আমার মনে হয় না। তাহলে আল্টিমেটলি হিসাব কি দাঁড়ালো? আল্টিমেটলি হিসাব দাঁড়ালো আমরা আবারও সেই পিছনের দিকে ফিরে যাচ্ছি। যেমনটা আমরা বিগত ১.৫ বছর ধরে দেখে আসছি। কিছু হলেই অমুক জায়গায় সংঘর্ষ, কিছু হলেই অমুক জায়গায় আন্দোলন, কোনো কিছু হলেই অমুক জায়গায় দাঙ্গা। তবে এই সবকিছু সমাধান করতে পারবে বিএনপি। কিন্তু সেটাও কিন্তু বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয়। মোট কথায় বিএনপি যেভাবে তাদের বিশ্লেষণগুলো এক করে নিয়ে এসেছে, তাতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে তারা এই জুলাই সনদকে কিন্তু আস্থা করে নিক্ষেপ করবে। এবং আস্থা করে নিক্ষেপ করার পর যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন, যাদেরকে আমরা জুলাই যোদ্ধা বলে রাখি, তারা কিন্তু ক্ষোভে ফুঁসবে, তারা মাঠেও নামতে পারে, আন্দোলনও করতে পারে। এটি দমন করতে গিয়ে সরকারের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে জনগণ কিংবা জুলাই যোদ্ধাদের বা বিপ্লবীদের আরেক প্রকার সংঘর্ষ সৃষ্টি হয়ে যেতে পারে। এটা থেকে বাংলাদেশের নতুন আরেক ইতিহাস হয়তোবা রচিত হয়ে যেতে পারে। তবে বিএনপি যেহেতু দীর্ঘ বছর পর ক্ষমতায় গিয়েছে, সুতরাং তারা কোনোভাবে এগুলোকে আসলে প্রশ্রয় দেবে না। তাহলে সহজ ভাষায় সহজ জিনিস যদি বলি, যারা জুলাইয়ের সময় আওয়ামী লীগকে তাড়িয়েছেন, তারা আওয়ামী লীগের দিক থেকে যেমন এক প্রকার বিপদের মধ্যে আছেন, হুমকির মুখে আছেন, ঠিক একইভাবে বিএনপির কাছ থেকেও কিন্তু তারা এক প্রকার হুমকির মুখে আছেন। এখন যে ঐক্যমত ছিল বা রাজনৈতিক যে বন্ডিং ছিল, সেই বন্ডিং যদি আদৌ টিকে থাকে, তাহলে হয়তোবা তাদের এবং বর্তমান যারা সরকার গঠন করবে তাদের মধ্যে সমঝোতা হয়ে দেশ স্বাভাবিকভাবে চলবে, সুন্দরভাবে চলবে। অন্যথায় বাংলাদেশের কপালে বা বাংলাদেশের আকাশে আরো গভীর কালো মেঘ হয়তোবা দানা বাঁধতে শুরু করেছে। আমি সারমর্মে একটি কথাই বলবো, আমরা যেমনটি ভেবেছিলাম যে নির্বাচনের পরে বাংলাদেশ সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, পরিস্থিতি একদম স্থিতিশীল হয়ে যাবে, এমনটি আসলে হবে না। এই যে সামনে যে ১০-১২ দিন রয়েছে, এই ১০-১২ দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আরেকটি নতুন রূপ আমরা দেখতে চলেছি। সুতরাং এই টাইমলাইনটি আমাদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।